কারিনা মানে শি ওয়াজ টকিং উইথ মি, তার দুইটা হাত এরকম বেঁধে রাখছে দুই সাইড দিয়া। মানুষ কেউ হয় বিখ্যাত, কেউ বা কুখ্যাত, কেউ হয় ভালো, কেউ হয় খারাপ, কেউ আলোচিত, কেউ বা হয় সমালোচিত। আমি বা আপনি তাকে বিচার করি সে আসলে মানুষ হিসেবে কেমন তা দিয়ে, কিন্তু যাকে বিচার করছি কেবল সেই জানে মানুষ হিসেবে সে কেমন, কিসে তার আনন্দ, কিসে তার দুঃখ, কিসে তার সুখ, অথবা কিসে তার শোক, কেবল সেই ধারণ করে। বাইরের থেকে আমরা যারা তাকে বিচার করি তারা কি আসলে সবসময় সঠিক হই? ওই মানুষটা যা তার নিজের ভিতরে ধারণ করে, যা সে বলতে চায়, তাকে আমরা শুনি কখনো মনোযোগ দিয়ে? আমরা সব সময় আমরা নিজেরা যা ভাবি তাই চাপিয়ে দেই অন্য মানুষের উপর। কিন্তু তারপরও মানুষের অনেক কিছু বলার থাকে যা সে হয়তো কখনোই বলেনি। মানুষের সেই না বলা কথা, না বলা দুঃখ, না বলা ব্যথা আমরা জানতে চাই। গ্লোবাল টেলিভিশনের নতুন আয়োজন আউট অফ দ্য বক্স পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজরিন মুন্নি। আজ আমাদের প্রথম অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে এসছেন বিখ্যাত ফুটবলার কায়সার হামিদ। মানুষ কেউ হয় বিখ্যাত, কেউ বা কুখ্যাত, কেউ হয় ভালো, কেউ হয় খারাপ, কেউ আলোচিত, কেউ বা হয় সমালোচিত। আমি বা আপনি তাকে বিচার করি সে আসলে মানুষ হিসেবে কেমন তা দিয়ে, কিন্তু যাকে বিচার করছি কেবল সেই জানে মানুষ হিসেবে সে কেমন, কিসে তার আনন্দ, কিসে তার দুঃখ, কিসে তার সুখ, অথবা কিসে তার শোক, কেবল সেই ধারণ করে। বাইরের থেকে আমরা যারা তাকে বিচার করি তারা কি আসলে সবসময় সঠিক হই? ওই মানুষটা যা তার নিজের ভিতরে ধারণ করে, যা সে বলতে চায়, তাকে আমরা শুনি কখনো মনোযোগ দিয়ে? আমরা সব সময় আমরা নিজেরা যা ভাবি তাই চাপিয়ে দেই অন্য মানুষের উপর। কিন্তু তারপরও মানুষের অনেক কিছু বলার থাকে যা সে হয়তো কখনোই বলেনি। মানুষের সেই না বলা কথা, না বলা দুঃখ, না বলা ব্যথা আমরা জানতে চাই। গ্লোবাল টেলিভিশনের নতুন আয়োজন আউট অফ দ্য বক্স পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজরিন মুন্নি। আজ আমাদের প্রথম অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে এসছেন বিখ্যাত ফুটবলার কায়সার হামিদ। অনেক ধন্যবাদ, আপনি ধন্যবাদ আপনাকে। আমাদের সময় দিয়েছেন এবং আমরা কৃতজ্ঞ আপনার প্রতি। কারণ আপনি কায়সার হামিদ একদম একক ফুটবলার হিসেবে কিংবদন্তি ছিলেন, এখনও নিশ্চয়ই আছেন। এক নামে আপনাকে সবাই চেনে। শুধু কায়সার হামিদ না, তার পরিবার, তার স্বজন, তার খেলা, অনেক কিছু মানুষের কাছে পরিচিত। শুরুতে জানতে চাই কায়সার হামিদ মানুষ হিসেবে কেমন আছেন এখন? আমি আলহামদুলিল্লাহ এখন শারীরিকভাবে ভালো আছি, কিন্তু আমার মন মানসিকতা খুব একটা ভালো না। আপনি জানেন যে কিছুদিন আগে একটা সেটব্যাক ঘটনা আমাদের ফ্যামিলিতে। আমার মেয়ে কারিনা কায়সার সে আমাদের ছেড়ে চলে গেছে হঠাৎ করেই, মানে যেটা আমাদের কল্পনারও বাইরে। তো হঠাৎ করে এরকম একটা, মানে এটা একটা মহাপ্রলয় বলবো না কি বলবো, আমার ভাষা নেই। এরকম একটা ঘটনা ঘটবে কল্পনা করি, সে যে আমাদের ছেড়ে চলে যাবে। জলজান্ত একটা মেয়ে, সবসময় সে জাস্ট 15-20 দিন আগেও অসুস্থতার, মানে 5 দিন আগেও যে তার ভাইয়ের 1 তারিখে আমরা তার তার ছোটো ভাই সাদাত তার জন্মদিন পালন করলাম, সে ওখানে ছিল। মানে আমাদের যত অনুষ্ঠান হইতো আমার বা ফ্যামিলির, এমনকি দাদা দাদির যত প্রোগ্রাম সে কিন্তু অ্যারেঞ্জ করতো, সব কেক টেক কাটা সব কিছু সে মনে করাই দিত। আপনারা জানেন যে আমার আব্বা কর্নেল আমির হামিদ জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন ক্রীড়া সংগঠক,
আমার মা জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন দাবারু, আমিও জাতীয় পুরস্কার পেয়েছি ফুটবলে। তো এক ঘরে তিনজন জাতীয় পুরস্কার প্রাপ্ত। তো কারিনা তো খুব ছিল আদরের, সে তো ধরেন ধরতে গেলে সোনার চামচ নিয়ে জন্মাইছে, এরকম কোনো অভাব নাই, কিছু নাই, যা সে চাইতো সেটা আমরা তাকে দিয়েছি। পরে হায়ার স্টাডির জন্য অস্ট্রেলিয়া যেতে চাইছে, সেটাও আমরা ইয়ে করছি। কিন্তু আসার পরে তো সে তার নিজস্ব কিছু আপনারা জানেন যে কিছু পেশায় জড়িত হয়েছিল। সেটা হলো সে ছোট ছোট আগে ইউটিউবে কিছু ইয়ে করতো, তারপরে কিছু ভিডিও ছাড়তো। এরকম করতে করতে খুব অল্প সময়ের মধ্যে সে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেল। মানে এত অল্প সময়ের মধ্যে তার উত্থান। এই 18-19 সালে সে শুরু করলো, পট করে দেখা গেছে সে তাকে 2-4 বছরের মধ্যেই সবাই তাকে চিনতে শুরু করলো, এত ভিউজ। আমি তো অবাক হয়ে যেতাম যে তোমার এত মানে মানুষ তাকে ভালোবাসে, এত মানুষ তার এই কন্টেন্টগুলি দেখে। সে খুব মজার মজার কথা বলতো বা এরকম মার্জিত ভাষায় বলতো। এই জন্য সে মনে হয় মানুষের মনকে কীভাবে জানি জয় করে ফেলছে। তো এই এই জিনিসগুলি মানে আমি নিজেও কল্পনা করিনি যে সে এতটা পপুলার। যখন ডে 1 সে অসুস্থ হইল, তাকে 5 তারিখ ভর্তি করলাম ইয়েতে এভার কেয়ারে। এরপরের থেকে ভর্তি হওয়ার পরের থেকে আমার মানে হাজার হাজার ফোন, তারপরে এই যে আপনার এভার কেয়ারের গেটে এত সাংবাদিক ভিড়। আমি তো অবাক হয়ে গেলাম যে কাহিনী এত পপুলার যে আমি জানতে পারলাম তখনই, যে আশ্চর্য হয়ে গেলাম আমি। তো অবশ্য মানে জিনিসটা এমনভাবে ঘটে গেল, মানে 10 দিনের মাথায় সে যে আমাদের ছেড়ে চলে যাবে, মানে এটা একটা কল্পনারই বাইরে। তবে আমি একটা মেসেজ দিতে চাই দেশবাসীকে যে জন্ডিস এমন একটা জিনিস, এটা অবহেলা করা মানে কোনো প্রশ্নই ওঠে না। এটা লিভার ফাংশনকে কিন্তু খুব ড্যামেজ করে দেয়। তো হেপাটাইটিসের মধ্যে কিছু কিছু ক্যাটাগরি আছে। ধরেন বেশিরভাগ মানুষের হয় হেপাটাইটিস বি, যেটা আপনার ডাব, স্যালাইন, রেস্ট নিলেন, পানি বেশি করে খান, ডাক্তার যেটা বলে আর কি, সেরে যাবেন। কিন্তু এ এবং ই এই দুইটা এফেক্টেড হইলে আপনি কিন্তু মানে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। এটা আমরা জানতাম না। এটা যখন ডে 1 আমরা যখন এভার কেয়ারের মতো একটা হসপিটালে গেছি, তো তারা আমাদের সাথে কোঅপারেট করা উচিত ছিল। যে 1 ডাক্তার যদি বলতো যে কাছে সাহেব এটা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে কারিনার যে এফেক্ট হয়েছে সেটা হলো হেপাটাইটিস এ এবং ই, তার লিভার কিন্তু ফাংশন অলরেডি 50% 60% ইয়ে ঘন হয়ে গেছে। তার তো আগে থেকে একটু ফ্যাটি লিভার ছিল, ফ্যাটি লিভার সবারই আছে, আমারও আছে, বা এটা কোনো বিষয় না। কিন্তু হেপাটাইটিস এ এবং ই আক্রান্ত রোগীর এটা একদম লিভার ধরেন আপনি 50% প্লাস 60% ড্যামেজ করে ফেলবে। প্রথম দিকে বললেই হয়তো, তো তারা ওই নিয়ে তাকে আইসিইউতে নিয়ে কী করছে, ট্রিটমেন্ট দিছে। তো এটা তো আমাদের প্রথম দিনই বলতো যে এখানে ট্রিটমেন্ট হয় না, লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে নাই। হ্যাঁ, এটা যে নাই আমরা জানতাম না। কারিনার এই অবস্থার পরে জানতে পারছি, যখন তারা 5 দিন চিকিৎসা দেওয়ার পরে বলছে যে এটা আমাদের হবে না, দেশে বাইরে নিয়ে যান। এটা প্রথম দিনই বলতে পারতো। আপনার কি মনে হয় যে হাসপাতালটার এই ক্ষেত্রে একটা গাফলতি ছিল? এটা তো আমি আপনারা না বলবেন গাফিলতি ছিল কি না। একটা দেশে যেই রোগের চিকিৎসা নাই, ওটি নাই, কোনো সেট আপ নাই, কোনো ডাক্তার অপারেশন করবে এরকম কিছু নাই, তো সে তো বলবে তো যে দেখেন এটা কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এটা কিন্তু বাংলাদেশে নাই। কেন নাই? কারণ এটা অনেক ব্যয়বহুল। সরকারও এর আগে কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে ইয়ে হয়েছে, বরাদ্দ হয়েছে, কিন্তু কোনো সরকার কেন এটা করলো না, এটাই আমার মানে অবাক লাগলো। এবং প্রাইভেট হসপিটালগুলি কেন করে না? এটা হলো যে ব্যবহার, এটা হলো আউটপুট কম। তারা তো ব্যবসা করে, মানব সেবা না। বাংলাদেশে সেট আপ নাই, বা ডাক্তার নাই, সার্জন নাই, ওটি নাই, সেট আপ নাই, এগুলি জানতাম না। এই যে নাই, তারপরেও 5 দিন কারিনাকে রাখা হলো এভার কেয়ারে। আপনার কি মনে হয়েছে যে এই 5 দিন যদি কারিনা এভার কেয়ারে না থাকতেন, হ্যাঁ, যদি day one, তখনই হ্যাঁ, তাকে yes. ট্রান্সফার করা যেত, তাহলে এই এটা শুধু ঘটনাটা কারিনা না, যে কোনো একটা রোগী আসলে জি সেটা বলা উচিত যে ভাই এই রোগ, এটা বাংলাদেশে চিকিৎসা হয় না। এইটা যে কোনো একটা, আমি সেটাই বলতে চাই, যে কোনো একটা ক্রিটিক্যাল জিনিস যে এটা আমরা পারবো না, এর প্রথম দিনই। কিন্তু ওইখানে 5-6 দিন রেখা আমি 20-23 লাখ টাকা বিল উঠায়া, 24 লাখ টাকার মতো বিল উঠছে। এবার কেয়ারে 24 লাখ টাকা বিল 24 দিয়েছে। লাখের মতো উঠায়া তারপরে বলতেছে না, এটা সম্ভব না, তাড়াতাড়ি বাইরে নিয়ে যান। আমি যখন প্রথম কারিনা ভর্তি হয়েছিল, সেকেন্ড দিন আমি গেলাম, তখন কারিনা মানে শি ওয়াজ টকিং উইথ মি, তার 2টা হাত এরকম বেঁধে রাখছে 2 সাইড দিয়া।
সে আমাকে দেখে বলল, আব্বু হাতটা খুলো। তখন নার্স বলতেছে, আঙ্কেল খোলা যাবে না। সে খুব নাড়াচাড়া করে এবং আমাদের এক নার্সে মারছে। আঙ্কেল নার্সে মারছে, এটা তো একটা বিগুসু হইল না? আপনারা তো সুন্দরভাবে একটা পেশেন্টের সাথে এই সিনটা মনে পড়লো আমার, বলবো। তারপরে আমি হাতটা খুললাম, তার হাতটা টিপে দিলাম। আমি বুঝাইলাম, বাবা তুমি নড়ো না, এক সাইডে তোমার ব্লাড দিচ্ছে। তখন সে শুয়ে রয়েছে, বলছে এগুলি কেন, আমি বাসায় যাবো, এগুলি বলতেছে কারি না। ওই সময় সে তার পুরো সেন্স আছে তখন। সেন্স মানে কথা বলতেছে যে আমার হাত বেঁধে রাখছে কেন, দুইটা আঙ্গুল এভাবে বেঁধে রাখছে। তো আমি বলছি নড়াচড়ি কোনো, সে এরকম দেখলো, দেখার বলে শুয়ে রয়েছে, বলে আমাকে উঠাও। পরে আমি তাকে পিঠে করে, একটা নার্স ছিল, উঠে বসলাম। বসার পরে আমি বললাম, বাবা কিছু খাবে? বললো যে পানি খাবো। ওইটা মানে শেষ খাওয়া, আর মানে আর কারো সাথে কথা বলে নেই এরকম। তো পানি খাইলো। পানি খাওয়ার পরে আমি বললাম, আর কিছু খাবে? আরও পানি খাবে? বলছে হ্যাঁ। এই 2টা কাপ পানি সে নিজে থেকে খালো। খাওয়ার পরে ওষুধ খেতে পারতেছিল না, বলছে তো এই ওষুধ খাবো না, আর পানি এত তিতা কেন? তাই বলছি, তোমার জন্ডিস হয়েছে, তুমি তো তোমার টেস্ট তুমি এখন পাচ্ছ না, তুমি এটা শেষ হোক, তুমি ভালো হয়ে যাবা। আর তুমি যদি বসে থাকো তোমার ফ্লোটা কমে যাবে, তুমি যদি শুয়ে থাকো তোমার মানে স্যালাইন ব্লাডটা ঠিক মতো হবে। তো সে কিছুক্ষণ বসে আমার যাচ্ছে, ঠিক আছে। সে নিজের থেকে ডাইন কাত হইলো, এরকম ডাইন কাত হয়ে হাতটায় যেখানে ব্লাড দিচ্ছে হাতটা এখানে রাখলো, আর একটা হাত সোজা রাখলো। তাই আমি নার্সদের বললাম, এই যে আপনারা এইভাবে বাইন্ধে রাখছেন একটা, সে কি এটা কি পাগলের চিকিৎসা হইতেছে নাকি? এটা তো একজন, আপনি তার সাইকোলজি রিড করবেন। মারলে হয়তো কোনো কারণে মারছে বা এরকম, এটা আমরা দেখি নাই। তখন আমাদের ডাক দিতেন, আমরা তাকে কন্ট্রোল, আমরা তো সার্বক্ষণই এখানে, তার আম্মা 24 আওয়ার্স, আমি আছি, ছোট 2 ভাই, মানে সবাই আমরা তার, মানে যারা তার সাথে কাজ করে, কলিগ ফ্রেন্ডসরা সবাই আমরা যে কোনো মানুষে করতেছে, মানে ডাকলেই হইতো। তো জানি না এখানে কী ট্রিটমেন্ট দিছে, এরাই জানে। কত কিছু বুঝায় ডাক্তারি স্টাইলে, আবার বলে রেকর্ডিং করবেন না আমাদের কথাটা। আরে তোরা কি চোর নাকি? ওপেন থাক না, অসুবিধে কী? আপনারা এই রোগী আনছেন, আমার রেকর্ড করেন আমার কথা, সমস্যাটা কী? এই ভিডিও কারো কাছে আছে নাকি, মোবাইল জমা দেন, এইগুলি মানে এগুলি কী ধরনের একটা রোগী আনছেন, যে দেখেন এই প্রথম দিন যেটা আনছেন তার ব্লাড এই অবস্থা ছিল, তার হার্টবিট এই ছিল, তার কিডনির অবস্থায় আমরা এই ওষুধ দিছি। এটা যদি ওপেন বলে সমস্যাটা কী? লাস্ট 2 দিন বলে যে শ্বাসকষ্ট হচ্ছে, তার লাইফ সাপোর্ট দিতে হবে। আমি ভাই তাও দেন, যেটা দেন, রোগী বাঁচান আর কি। এরপরে কন্ট্যাক্ট করা হলো ইন্ডিয়াতে, থাইল্যান্ডে, ব্যাংকক। ইন্ডিয়ান যেই হসপিটাল ছিল ওটা ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, ডেফিনেটলি কিডনি ট্রান্সফারের বেস্ট হসপিটাল, এবং রিজনেবল আমরা দেখলাম। কারণ আমরা তো এরকম 1,000 কোটি টাকার মালিকও না। গত 16 বছর তো এমন কোনো ব্যবসা করিনি যে কোটি কোটি টাকা আমাদের কাছে আছে, দাম করে নিয়ে সিঙ্গাপুর বা ইউরোপে চলে যাবো, সেই অবস্থাটুকু নাই। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে করতে হয়। তো এখন কী করবো, আমরা এমন একটা অবস্থায় পড়ছি যে প্লেনে নেওয়া সম্ভব না, এয়ার অ্যাম্বুলেন্স আনতে হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে ভাড়া হলো 60 লাখ টাকা। তা আমরা কত দিকে ধার দেনা করে এখন মানে ঋণের মধ্যে পড়ে গেছি। এইগুলি করে মানে আমার তো রোগী বাঁচাইতে হবে। তো সেখানে এভিয়েশন ডাক্তার আসলো, ডাক্তার এসে বললো যে তার ভিপি এত ডাউন। ওই ডাক্তারের সাথে কথা বললো 4-5 ঘন্টা, সে মনে হয় তার কাজ করে সে যখন কারিনার যখন ফিট হইলো, আসলে একটা এয়ারক্রাফটে উঠাইতে হইলে একটা রোগী তো মিনিমাম 50% প্লাস ফিট থাকতে হবে, তা না হলে তো এয়ারক্রাফটে উঠাবে না। তো এয়ারক্রাফটের মধ্যে যদি কোনো রোগীর অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো তাহলে তো $1 মিলিয়ন তাদের লস সু করে দিলে তাদের দিতে পারে। তুমি দেখলা যে রোগী নট ফিট ফর ফ্লাই, তো তুমি নিলা কেন? তো তখন সে যখন দেখলো যে না বিপিও ঠিক আছে, 120/80 যখন তার হইলো, তার কিডনি ভালো, তার হার্টবিট ভালো, অন্য কোনো সমস্যা নাই, শুধু ফুসফুস শ্বাসটা নিতে পারছিল না, কারণ ওরা মনে হয় অক্সিজেন বেশি দিছিল না কি ওষুধ দিছিল, ফুসফুসে কফ জমে গেছিলো, কফের থেকে ফুসফুস ইনফেকশন হয়ে গেছিলো। তো এই অবস্থায়, যাই হোক, এই অবস্থায় সে ফ্লাই করলো, জেটে ফ্লাই করে ওখানে গেল। প্রথম দিন ইন্ডিয়াতে বললো ভালো, সেকেন্ড দিন বললো ইমপ্রুভ করতেছে। হঠাৎ করে থার্ড ডেতে বললো যে টোটালি ডিটোরেট করতেছে, আমরা ইনফেকশনটা সরাইতে পারছি না। এর মধ্যে সেকেন্ড ডেতে আমার 2 ছেলেই ব্লাড দিল।
দুই ছেলে বললো যারটা ভালো হয় দুজনে ব্লাড নেন, উই আর রেডি, মানে দুনো ভাইয়ের মানে তার কিডনি দেওয়ার জন্য, লিভার দেওয়ার জন্য রেডি, যে লিভার যার ভালো লাগে সেটাই নেন। দুজনেই ব্লাড দিল, ডাক্তার বলেছে তাদের সব কিছু টেস্ট সেকেন্ড ডেতে করলো, হঠাৎ করে থার্ড ডে বলো যে ডিটোরেট করতেছে তার ফুসফুসে এরা। ফোর্থ ডেটে হঠাৎ করে দুপুরবেলা ফোন দিয়া বলতেছে যে না, ওর অর্গানগুলি কাজ করতেছে না, ঢাকায় যে ডোজ দিছে, এত অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে, ঘুমের ওষুধ দিছে, আমাদের যে ফুসফুসে যেই ক্লিয়ার করার যেটা ইনফেকশন, ওষুধটা কাজ করতেছে না, তার লাইফ সাপোর্ট সরাই ফেলতে হবে। তো ওরা অবাক হয়ে গেল, আরে যেখানে গেলাম প্রথম দিন বললে ভালোর দিকে যাইতেছে, হঠাৎ করে থার্ড এবং ফোর্থ ডেটে দেখা গেলো যে সে আর করতে পারলো না। এটা একটা টেরেবল, মানে আমি বলবো যে কেমন একটা ঘটনা, যে এখানে হলো 6 দিন আর 4 দিন, এই 10 দিনের মাথায় একটা মানুষটা হঠাৎ করে চলে গেল, মানে এটা কল্পনাই করতে পারছি না। ইন্ডিয়াতে এখনো আমার বিশ্বাস হয় যে, এখনো মনে হয় বাসায় গেলে আমি একেবারেই জানি যে এটার আসলে কোনো সান্ত্বনা হয় না। যেভাবে 10 দিনের মাথায় চলে যাওয়া সবচেয়ে প্রিয়জনের, এটা আসলে একটা ভয়ঙ্কর দিক। এবং এই যে 6 দিন এভার কেয়ারে ছিল, 4 দিন যে ইন্ডিয়াতে ছিল এয়ার অ্যাম্বুলেন্স, আপনি বলছেন যে ঋণের মধ্যেও আমরা পড়ে গেছি একই সাথে। ঠিক কত অর্থ এই 10 দিনে খরচ হয়েছে গ্যাস হামিদ? অনেক। এখানে মনে করেন এর অ্যাম্বুলেন্সে তো 60 লাখ টাকা, জি। আর অন্যান্য মিলে 61 না 62 এরকম গেছে, তারপরে এখানে 24 লাখ টাকা আপনি হিসাব করেন, তারপরে ইন্ডিয়াতে সব মিলে তো আপনি মনে করেন নিয়ার অ্যাবাউট 1.5 কোটি টাকার মতো হিনিশ্বাস। তো কয়জন মানুষ অ্যাফোর্ড করতে পারে এটা? নিশ্চয়ই। এটা প্রথমেই যদি আমাদের বলতো, তাহলে আমরা তো তাকে বিজনেস ক্লাসে নিয়ে যেতে পারি, যেই জায়গায় হোক। একটু সুস্থ থাকা অবস্থায়। হ্যাঁ, হ্যাঁ, তখন তো সে হয়, মানে তো এখানে হাঁটতে বলা পারে। আর হচ্ছে সে যে- বারবার নেমে যেতে চাচ্ছে, সে বলতেছে যে আমি বসবো, আমি আমার সহায় রাখছে কেন, সে মানে ইয়ের থেকে বিছনা থেকে নেমে যেতে, এটাও তারা ধরাধরি করে না, জোর করে সহাইতে হইব কেন? একটা মানুষ যদি উঠতে চায়, তুমি তাকে, আমার যেটা ব্যক্তিগত মতে, তাকে ওই যে হুইল চেয়ার আছে বা এরকম বসাও, অসুবিধে কি? সে কী করতে চায়, হাঁটতে চাইলে হাঁটুক না। সে যদি অক্ষম হয়, যদি পড়ে যেতেছে, তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সে তো নামতে চাচ্ছে। সে টাকাটার অর্থায়ন কি আসলে শেষ পর্যন্ত আপনারা করতে পেরেছিলেন? আমরা জানি যে কারিনার অনেক বন্ধুরা ছিলেন যারা খুবই মানে মানুষ যেভাবে fundraising আমাদের হেল্প করেছেন। করছে, জি, মানে জানা অজানা মানুষ, মানে কারিনার যে এত ফ্যান আমরা বুঝতে পারিনি। সবাই মানে বিভিন্ন মানে আমি কি বলবো, দোয়া করছে, অর্থ দিয়ে হেল্প করছে। তা আমরা ওইদিকে তাকাই নেই, আমরা খালি ডাক্তারদের খালি এটা বলছি, ভাই আপনারা টাকার দিয়ে চিন্তা করেন না, আপনি খালি করেন। তো ফুসফুসের করার জন্য একটা ইঞ্জেকশন চাই না 8 লাখ না কত টাকা একটা ইঞ্জেকশনের দাম, বলতে পারবো না, এরমই হবে। কারণ মানে আমাদের এই কারিনা চলে যাওয়ার পর্যন্ত, এখন পর্যন্ত মানে আমরা মানসিকভাবে ঠিক হইতে পারিনি। নিশ্চয়ই, নিশ্চয়ই। তার মা তো একদম মানে তার পাশেই যেখানে দাফন করা হয়েছে, ওইটারও একটা কাহিনী আছে। অনেকে বলে যে মুন্সিগঞ্জে কেন, মাস 2 আগে কাইনা নানি বাড়ি গেছিল। আমার সব প্রোগ্রাম হইলে একদম কাছে, তো পিকনিকের মতো হইলে, কোনো অনুষ্ঠান হইলে ওখানে যাই আর কি। ঘণ্টাখানিকের রাস্তা। এটা হইলো মেঘনাঘাটের পাশেই গজারিয়া যেখানে বলে, ভবের চর, ওইখানে তার নানি বাড়ি। তো ওইখানে কারিনা কম যাইতো, বাট যাইতো আর কি। তো একটা আন্টি এসে বলতেছে যে মা তুমি একা বসে রইছো, তখন সন্ধ্যার পরে আর কি সে একা লন্ডনে বলছে এই জায়গাটা আন্টি আমার খুব ভালো লাগছে। কয় মা তুমি তো আসোই না, গজারিয়া তো খুব সুন্দর জায়গা। কয় হ্যাঁ, আমি আজকে বুঝলাম এত সুন্দর জায়গা, আমি এখন থেকে আন্টি রেগুলার আসবো, আমার খুব ভালো লাগছে আমার জায়গাটা। তো বলছে তাই নাকি, তাহলে আপনারা আপনার আম্মরে বলবো আপনার পছন্দ হয়েছে। হ্যাঁ, এখন কয় আপনি তো আসেন না। কয় আমি এখন এত আসবো যে আপনি বিরক্ত হয়ে যাবেন, পরে আমি এত আসবো যে আপনি বিরক্ত হয়ে যাবেন। তো সে তার আম্মুকে গিয়ে বলছে যে কারিনার তো এই জায়গা খুব পছন্দ হয়েছে। তো এটা শোনার পরে তার আম্মা খুব খুশি হয়ে গেছে, সত্যি কারিনা এটা বলছে। ঠিক আছে, কারিনারে বলো এই জায়গাটা তাকে আমি দিয়ে দিলাম, স্থায়ী করে দিলাম, আমি রেজিস্ট্রি করে দিব, আর তার ভাইদের অন্য জায়গায় দিব। তো এইটা এসে আবার কারিনাকে, কারিনা তো বসা ছিল লনে, তার মা তো রান্না টান্না করতেছে। তো লনে গিয়ে সে বলছে যে কারিনা তোমার আম্মু বলছে এই জায়গাটা এখন থেকে তোমার, এটা তোমার স্থায়ী ঠিকানা, তোমার রেজিস্ট্রি করে দিবে।
তখন কাহিনা খুব খুশি হয়ে গেছে, সত্যি এটা বলছে, যাক তাহলে আমি এখানে সবসময় আমার যে কোনো প্রোগ্রাম থাকলে আমি এখানে করবো, এখন এখানে চলে আসবো, এটা খুব সুন্দর জায়গা, ভালো লাগছে আমার, এটাকে আরও আমি বাগান দিয়ে সুন্দর করে সাজাবো, এরকম এই বলছে। কিন্তু কারিনার স্থায়ী ঠিকানা ওইখানে, যে কারিনা স্থায়ীভাবে মানে চলে যাবে এবং ওইখানে থাকবে স্থায়ীভাবে, এটা তো আমরা কেউ কল্পনা করিনি। নিশ্চয়ই আমাদের কল্পনার বাইরে হঠাৎ করে এমন কিছু ঘটে যা আমরা কোনোভাবে সেটা ধারণও করতে পারি না, যেটা না, কিভাবে আমরা ধারণ করতে কদিন আগে পারবো। যে রামি স্যার কথা রামি স্যার ঘটনাটাও আমরা আসবো, ঘটনা, কিন্তু আমি কায়সার হামিদ বাবা হিসাবে আপনি গল্প বলছিলেন, এখন আসলে অনেক শোকের দিন, আমরা জানি 10 দিনের মতো পার হয়েছে। একটা কথা আপনি শুরুতে বলেছিলেন যে কারিনা যে এত জনপ্রিয় আপনি বুঝতে পারেন নাই না, আগে, এটা সে তো- যখন অসুস্থ হওয়ার পর থেকে আপনি বুঝতে পেরেছেন যে হাসপাতালের সামনে, সোশ্যাল মিডিয়াতে নানাভাবে মানে আমরাও দেখলাম ডে ওয়ান থেকে যেভাবে আপনার ফেসবুক বা ইউটিউব খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই খালি কারিনা অসুস্থ, তার ঘটনাগুলি ছিল। অসুস্থ। কিন্তু হঠাৎ করে কারিনার মৃত্যুর পর বা কারিনার মৃত্যুর 1 দিন 2 দিন আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে আমরা একটা আলাদা ভাইব দেখলাম, যেটা দেখলাম একটা অজনপ্রিয়, একটা ঘৃণা, একটা নানা ধরনের কটু কথার জায়গা। আমি কায়সার আহমেদ, আমি আসবো আপনার কাছে শুধু এই প্রসঙ্গটা জানতেই, যে কারিনা সবার কাছে এত আনন্দ বেলায়, যে কারিনা বাবা মার একমাত্র সন্তান, এত আদরে বড় হয়েছেন, যে কারিনা 3টা জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিবারের কন্যা, তার বাবা, তার দাদি, তার দাদা সবাই ভীষণ রকমের এই দেশে নানা কিছুর সাথে অবদানে যুক্ত, তিনি কেমন করে মানুষের কাছে এতখানি অপছন্দের হয়ে উঠলেন? একজন ব্যক্তি কায়সার হামিদ, একজন খেলোয়াড় কায়সার হামিদ, যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত, তার পরিবার, তার পরিবারের বাবা মা সবাই ভীষণ রকমের অবদান রাখা মানুষ এই দেশের জন্য। সেই পরিবারের মানুষের কথা আমরা শুনতে চেয়েছিলাম আগে, কিন্তু কায়সার হামিদ এখন যে পর্যায়ে আছেন, তিনি তার প্রাণপ্রিয় কন্যাকে নিয়ে ভীষণ রকমের কষ্টে আছেন, স্বাভাবিকভাবেই তার সেটাই থাকার কথা। এবং সেই আলোচনাতে আমরা শুনছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সার ভীষণ জনপ্রিয় ছিলেন, তার বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ী, ভক্ত সবাই তাকে ভীষণ রকমের পছন্দ করতেন। কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার পর হঠাৎ যেন কী হলো, ভীষণ রকমের অপছন্দ, ঘৃণা, নানা কথা, নানা যুক্তি, একদম ঘৃণার রাজত্বটা দুভাগে ভাগ হয়ে গেল বোধহয় বাংলাদেশ হঠাৎ করে কারিনা কায়সারকে কেন্দ্র করে। ঠিক কেন, আমরা কায়সার হামিদের কাছ থেকে সেটা প্রথম আবার জানতে চাই। কায়সার হামিদ, আমরা মূলত এটা খেয়াল করা শুরু করি যখন ফেসবুকে কারিনা কায়সারের অসুস্থতার খবর আসে এবং বলা হয় তিনি লাইফ সাপোর্টে। তারপর থেকেই ভীষণ রকমের আলহামদুলিল্লাহ, গণভবনের চোর, তারপরে হচ্ছে মরে যাওয়া উচিত, তারপরে লাল বদর, তার বেঁচে থাকার কোনো রাইট নাই, মানে এটা একটা অসম্ভব কিছু বক্তব্যর মাঝখান দিয়ে আমরা গেলাম, যেটা কখনোই আসলে হওয়ার কথা ছিল না। আপনার কি মনে হয় যে কেন হঠাৎ করে এই ঘটনাটা ঘটল? 5 আগস্টের পরের থেকেই দেখা গেছে যে একটা ভিডিও নিয়ে এটা ভাইরাল হয়েছিল। তো 5 আগস্টের ঘটনাটা আমি বলি, সেটা হলো যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই, এটা মনে হয় 2:30-3টার ঘটনা। এরপরে তো আমি বাসায় ছিলাম এবং হঠাৎ করে ফোন আসলো ডিউচেসে, আমার বাসা তো বনানী ডিউচেসে, যে ভাই কোথায়? আমি তো আছি বাসায়। তাড়াতাড়ি আসেন। কেন? কাকুলি আসেন, দেখেন মজা দেখেন। কী হয়েছে? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ গণভবন থেকে কেউ জুতা নিয়ে বাইরেছে, কেউ স্যান্ডেল, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ একটা হাত ঘড়ি, কেউ দেখা গেছে মশার ওষুধ, কেউ হাতে মূলা, মাছ, মানে যে যা পাইছে, লক্ষ লক্ষ মানুষ ভিতরে ঢুকছে, যে যা পাইছে। কিন্তু এখানে বলা হইতেছে কি, মানে তখন আমি আমার ওয়াইফকে বললাম যে আহেরে, আমরা যদি একটা জিনিস কিনতে পারতাম, কেউ বিক্রিও করতেছে না, আমরা বলতেছি ভাই একটা স্মৃতি দেন আমাদের, না 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 এগুলি আমি আনছি, কেউ দিবে না আর কি, স্মৃতি হিসাবে রাখবে যে গণভবনের এটা জিনিস এরকম। তো হঠাৎ করে আমার ওয়াইফ লোবা বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, এই যে ব্যাগটাও আমি পাইছি, একটা ব্যাগ উঠায় আর চিরুনি, এই চিরুনিটা ছিল ডয়ারে, আমি কিছু পাইনি, এটা নেহাতে একটা দুষ্টামি করে এটা ইয়ে করছে। আমরা কিন্তু গণভবনে যাইও নাই, ওইটা কাকুলি মোড়ের ঘটনা। আর এখান থেকে সূত্রপাত। তো ওই ভিডিওটা ভাইরাল হয়েছে যে শেখ হাসিনার ব্যাগ এবং চিরুনি নাকি চুরি করা হয়েছে। তো সেই জায়গাটাতে কি কারিনা কায়সার ছিলেন? হ্যাঁ, ওখানে কারিনা ছিল, মানে হ্যাঁ সেটা ভিডিও করছিলেন।
কারিনা তো মনে করেন প্রথম থেকেই হয়েছে ছাত্র যে আন্দোলন ছিল এটার পক্ষে সে কিছু পোস্ট দিছে, মানে কারিনাকে আগে দেখতাম যে সামাজিক অনেক কাজগুলি সে এগুলি করতো, মানে যখন কোনো জায়গায় একটা অঘটন ঘটতো বা এরকম, হ্যাঁ, এটা বিচারের জন্য বা সমাজ সেবামূলক অনেক কাজে সে পার্টিসিপেট করতো, আমিও করতাম বা সেই করতো। তো ওই ছাত্র জনতার পক্ষে ছাত্রদের যেই দাবি ছিল ওটার পক্ষে কারিনা অনেকগুলি পোস্ট দিচ্ছে। কারিনা কি মিছিলে যেতেন? না, কারিনা মিছিলে কোনো সময় যায় না। এবার এগুলির মধ্যে না, ওগুলো কিছু পোস্ট দিছে। আর কাকুলি মোড়ে যখন ছাত্ররা করতো, তাদের পানি টানি দিছে বা খাবার দিত, এই ধরনের করছে। ওই সময়টাতেই নাহিদ হোসেন, যিনি এনসিপির আহ্বায়ক এবং এখনকার এমপি, বিরোধী দলের চিফ হুইপ, তিনি কারিনা কায়সারের একটা ছবি প্রকাশ করে তার প্রতি সমবেদনা জানিয়েছেন মৃত্যুর পর। সেই ছবিটা ছিল হচ্ছে মিছিলের, মানে কোনো একটা গ্যাদারিং এর ছবি। আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন, বাংলাদেশের পতাকা সহ। হ্যাঁ, ওইটা হলো গ্যাদারিং এর, যে গুলশানে বা বনানীতে গ্যাদারিং সহ এরকম অনেক ছবি। মানে কারিনা কায়সার এই জুলাই আন্দোলনের সাথে ছিল, জুলাই আন্দোলনের সাথে ছিল, শেয়ার করে কিছু নাই। এবং একটা পোস্টে সে যখন, আমার মনে হয় 1 তারিখ বা 30 তারিখে একটা পোস্টে সে দিছে স্টেপ ডাউন হাসিনা, এরকম করে একটা পোস্ট দিচ্ছে আর কি। তাই বললাম, কারিনা, এই যে পোস্টগুলি দিচ্ছ, তোমার তো যে কোনো সময় তোমাকে তো পুলিশ অ্যারেস্ট করবে। কারণ পুলিশের ওই সময় দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মোবাইল ঘাইটা যখনই দেখা যাচ্ছে যে সরকারের এগেনস্টে কোনো এরকম পোস্ট দিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করতেছে। তো কারিনা, তোমাদের অ্যারেস্ট করলে এখন মানে আমাদের অবস্থা কি হবে? আমরা একটা ছবি আমরা যদি একটু দেখি, তাহলে সেই ছবির মধ্যে আমরা দেখব যে কারিনা কায়সারের সাথে শেখ হাসিনার খুবই ভালো হাসি খুশি একটা ছবি আছে। এবং আমরা যতটুকু জানি যে সিআরআইয়ের হয়ে তিনি ওইখানে গিয়েছিলেন ইউথদের। কি ছিল ঘটনাটা? ওইখানে একটা দাওয়াত পাইছিল, তো হঠাৎ করে কারিনা বলতেছে যে আমার তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ছবিটার কথাটা, এই ছবিটা আমরা বোধহয় ডানাকে দেখতে পাচ্ছি, কারিনা কায়সারকে দেখতে পাচ্ছি। এখানে আমার মনে হয় 200-300 বা আরো ছিল, কিন্তু তাদের সাথে তিনি দাঁড়িয়েছিলেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এখানে আছে। জি, অনেক এখানে দাওয়াত করছে। কিন্তু কারিনা কিন্তু কোনো পলিটিক্সের সাথে ছিল না। আচ্ছা, কিন্তু এই অনুষ্ঠানটাকে কেন তাদের ডাকা হয়েছিল? এই অনুষ্ঠানে ডাকছিল, উনি একটা বক্তব্য রাখবে যাতে করে মানে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের এগেনস্টে কিছু না করে, বা এরকম কিছু একটা অনুরোধ করছে যে আপনারা সঠিক ইয়েগুলি দেন। আচ্ছা, মানে ভুল কোনো তথ্যওয়ালা কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন না, এই ধরনের কিছু কথাবার্তা বলছে আর কি। আমি এত মানে মনে নাই, একটু বেশ আগের কথা। কিন্তু কারিনার আসলে শেখ হাসিনার প্রতি যে এক ধরনের ভালো লাগা, সেটা কাজ করতো না, সে পলিটিক্সে কোনো ছিল না। কিন্তু সে জুলাই আন্দোলনের সময় ভালো বলতো, হ্যাঁ, একটা ভালো কাজ করছে ভালো বলতো, আর খারাপ রে সে খারাপই বলতো। মনে করেন এই যে 14 নির্বাচন বা 18 নির্বাচন বা 24 নির্বাচন যেভাবে হয়েছে, তা আমরা তো মনে করি ছাত্রছাত্রীরা শুধু আড্ডা দেয় আর মোবাইলে ব্যস্ত, কিন্তু তারাও তো এগুলির খবর রাখে। নিশ্চয়ই। তারাও এখন যে ঘটনাটা, এইটা একটা পয়েন্ট বটে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট ছিল যেটা আমরা শুরু করেছিলাম, সেটা আপনি বললেন যে হ্যাঁ, কারিনার মা যে ওইখানে আমার ব্যাগ আমার চিরুনি বলছিল, এবং ওই সময় সামনে বোধহয় আপনিও ছিলেন, একটা ল্যাপটপ হাতে। না, আমি ল্যাপটপ হাতে না, একজন ল্যাপটপ নিয়ে আসতেছে। তো আচ্ছা, তার কাছ থেকে ল্যাপটপ ভাই এটা কই থেকে আনছেন? জি, আসলে কি ওটা ওইখান থেকে আনছে না, মানে তার একটা অনেকে ফাইজলামি করে একটা ঘড়ি খুইলা, এই ভাই ঘড়ি পাইছি, মানে যে যা দুষ্টামি করতেছে আর কি, এটা ভিডিও করছে। আমি ভাই গণভবনে গেছিলাম, আসলে সে যায়ও নাই, দেখা গেছে করেছে এই ঘড়ি পাইছি আমি। তো এখন আমি যে ল্যাপটপকে আসলে দেখি, মানে তখন টেবিলে একটা লোক বসা ছিল, টেবিলে আমি দেখেন তো এটা কি, কয়ে না এরকম তো কিছু পাচ্ছে, মানে এটা লক করা ল্যাপটপ। তো দেখতেছি যে ল্যাপটপ থেকে শুরু করে ল্যাপটপের টেবিল চেয়ার যে যা পাইছে নিতেছে। মানে আমরা জাস্ট কিউরিয়াসিটি যে ভাই কি আনলেন, ভাই কোথেকে আসলে কি হিনতে পাইছেন, কি অবস্থা? কয়ে ভাই এখানে ঢুকা যাচ্ছে না, বহুত কষ্টে ঢুকে আমি এটা আনছি ওইটা আনছি এরকম বলতেছে। কিন্তু আদৌ কি হিনতে আনছে নাকি সেটা সঠিক কিনা, মানে কারোর কাছ থেকে নিয়ে আপনি ল্যাপটপটা ওখানে রাখছিলেন, মানে এক ধরনের আপনি উৎসবের মধ্যে যোগ দিয়েছেন। মানে ওখানে আমি দেখতেছি মানে কি হচ্ছে, মানে এত লক্ষ মানুষ, মানে ওই সময় তো গাড়ি চলাচল দূরের কথা, মানে হাজার মানুষ ওইখান থেকে আসতেছে। ফুটবলার কায়সার হামিদ এক ধরনের পলিটিক্যাল পরিচয় তখন দেখিয়ে ফেলেছেন, এটা কি আপনার মনে হয়েছে তখন, বা এখন মনে হয় যে ওইটা করাতে আপনি ভীষণ এগেনস্ট আওয়ামী লীগ বা শেখ হাসিনা, এবং কারো ফরে, সেটা জামাত হোক, এনসিপি হোক, ছাত্ররা হোক, বিএনপি হোক, এমন একটা ডিভাইডেশনে আপনি পড়ে গেছেন কিনা? আমি তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই, কিংবা বিএনপির কোনো কমিটিতে নাই, কিছু না। আমি অ্যাকচুয়ালি জাকের পার্টি করি, এবং জাকের পার্টির কমিটিতেই আমার নাম আছে। আপনি এখন জাকের পার্টির কোনো কমিটিতে আছেন?
জাকির পার্টির স্থায়ী কমিটির সদস্য আর কি। আপনি জাকির পার্টির স্থায়ী কমিটির সদস্য। এবং কারিনা কায়সারের আসলে এই ঘটনা যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল, আমরা দেখলাম কারিনা কায়সারের কিন্তু আমার স্টুডেন্ট লাইফে শুরুটা কিন্তু ছাত্রদল দিয়ে ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, যখন আমান খোকন ভাই ছিলেন, দুদু রিপন ভাই, এরা হচ্ছে আমার মানে বস আর কি ধরতে গেলে। তখন আমরা স্টুডেন্ট পলিটিক্স মাত্র শুরু করি। তারপরে যেহেতু আমি আটশোশী মুরিদ ছিলাম, তো পরবর্তীতে আমি ওই জাকের পার্টিতে যোগ দিই। কারিনা কায়সার তো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, জি। এত বড় বড় রাজনীতিবিদরা সেখানে এসছেন, আপনার কি মনে হয়েছে তার কি কারণ থাকতে পারে? আমি যদি শুরুতেই বলছি, মানে কারিনা কায়সার যে মানে আমার মেয়ে যে মানে কন্টেন্ট ক্রিয়েট করে এতটা পপুলারিটি পাইছে, এটা আমি নিজেও জানি না। এখানে মানে আপনি বলেন মানে স্টুডেন্টরা তার যে কত ফ্যান ছিল, এবং আমার এখান থেকে ফোন করছে যে এখন অনেক ফ্যান ফলোয়ার্স আছে, আপনি মুন্সিগঞ্জ যাওয়ার আগে একটু আপনি শহীদ মিনারে আসবেন। তো এটা অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি স্টুডেন্টের নামটা ঠিক মনে পড়তেছে না, ছাত্রদের পক্ষ থেকে একজন ফোন করছে। আমি ঠিক আছে, কিন্তু এত বড় যে আয়োজন হয়ে যাবে আমি নিজেও চিন্তা করি না। আমি আপনার কি বলছি মনে হয় যে শুধু কন্টেন্ট দেখে এত বড় বড় শীর্ষ নেতারা এসছেন, তারা কি আসলে কন্টেন্ট দেখেন, নাকি এই ব্যাপারটা না, আসলে দেখে যেহেতু সবাই। আওয়ামী লীগের সমর্থনে একটা বড় ধরনের ঘৃণার ক্যাম্পেইন চলছিল, তার এগেনস্টে একটা জবাব দেওয়ার জন্য তারা এসেছিলেন? না, আমার কাছে এরকম কিছু না। আমার কাছে মানে যেটা ধারণা, কারিনা কায়সারের আসলে কন্টেন্ট সবাই দেখতো। যখনই যেখানে দেখা হইতো, বিশেষ করে ইয়াং যারা জেনারেশন স্টুডেন্ট, তারা রাস্তাঘাটে দেখা হইলে স্যার বা আঙ্কেল একটু ছবি তুলবো। তাই আমি যে তোমার চিনো, হ্যাঁ আপনি তো কারিনা কায়সারের আব্বা। তখন ফুটবলার না, কারণ আমি ধরেন 80-90 দশকের শেষ পর্যন্ত, হ্যাঁ 97, 98-এর দিকে তো আমি রিটায়ার্ড করছি। এদের জন্ম তো তার ওই সময়ের, তার পরে জন্ম, এটা তো আমাকে চিনারও কথা না। কীভাবে চিনো? কেন আপনি কারিনা কায়সার আব্বা না, আপনি অনেক ভিডিও করছেন, বাসার ভিডিও দেখি। তো কারিনার মাধ্যমে কিন্তু আমি এবং তার মা মানে ফেমাস হয়ে তার মানে গেছিলাম। তার জনপ্রিয়তার জায়গা থেকে জানা যায় এত মানুষ এসছে, কিন্তু আসলে ঘৃণার জায়গাটা কারা ছিল আপনার কি মনে হয়, এবং কেন এই ঘৃণাটা? এখন ওই যে আওয়ামী লীগের কিছু লোকজন মনে করতেছে যে আমার নেতৃত্বে বঙ্গবন্ধু, এটাও আমি বুঝি না। মানে ওই ভিডিওটাই করছে, এত মানুষের ভিডিও হয়েছে, কারো তো ভাইরাল হয় না। মানে এইটা ভাইরালটা কেন হয়ে গেলো তাও বুঝলাম না, কিন্তু গণভবন থেকে আমরা আসলে কিছু আনিও নাই। যেহেতু কারিনার জুলাই আন্দোলনের সাথে এক ধরনের সম্পৃক্ততা ছিল, এবং যেহেতু আপনার গণভবনে না গেলেও এই ধরনের একটা আনন্দময় পরিবেশে আপনাদের দেখা গেছে, দুটো কারণেই কি এতখানি ঘৃণা নিয়ে কারিনাকে মানে এখান থেকে যেতে হলো কিনা পৃথিবী থেকে? এখন মনে করেন যারা ঘৃণার কথা লেখে, তারা ঘুরে ফিরে দেখবেন তাদের আইডিগুলি ম্যাক্সিমাম সব ফেক আইডি। ওরা বেশিরভাগ হলো দেশের বাইরে বা এখানে কেউ, তাদের কোনো মানে ইয়ে নাই। তো এরা মানে জাস্ট মনে করতেছে যে গণভবনের জিনিস নিছো তোমরা, গণভবনের চোর, এরকম। তো অনেকে দেখতেছি যে এরা পাল্টা উত্তরও দেয় যে এটা চোরের জিনিস নিছে, এরা তো বাটপার বল, তো চোর বলস কেন? কায়সার হামিদ হিসেবে মনে করেন যে গণভবনের যে লুটপাটটা সেদিন হয়েছে, সেটা আসলে সঠিক ছিল? আপনি এটা হলো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, কথাটা বুঝেন। শুধু গণভবনের কথা বলতেছি না, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে সারা বাংলাদেশে যত মনে করেন এমপি ছিল, যারা ওই সময় আওয়ামী লীগের ধরেন জেলা সভাপতি, থানার সভাপতি, প্রত্যেকটা বাসায় তো এই অবস্থা, লুটপাট হয়েছে। যেহেতু সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী এবং গণভবনটা একটা আইকনিক জিনিস ছিল, সেখানে গণভবনে কোনো নিরাপত্তা ছিল না তো ওই সময়। তো গণভবনে যারা মানে ছিল, এই যারাই করেছে কিনা, যারাই করে থাকুক, সেটা আপনার কাছে কি সঠিক মনে হয়েছে কিনা? ওই সময় সিচুয়েশনটা ছিল এমন যে ওখানে সঠিক আর বেঠিক বিচার করার কোনো উপায় নাই। কারণ মিছিল যেভাবে আসছিল সব ঢাকা শহরের চতুর্দিক থেকে, যখন সেনাপ্রধান বলল যে ওনার কাছে সময় আছে কত 25 মিনিট না কি জানি বললো না, যে 30 মিনিট এরকম একটা সময় বেঁধে দিয়েছিল, যে মানে এর মধ্যে আপনি যদি লিভ না করেন তাহলে আমরা নিরাপত্তা দিতে পারবো না। তো এটা সত্যি কথা যে লক্ষ লক্ষ মানুষ যে গণভবনের দিকে ছুটতেছে, ওই সিচুয়েশনটা একটু মানে অন্য ধরনের হয়ে গেছে। এটা তো এখন মানুষের ক্ষোভ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা তো আপনার মানে এটা কেউ স্টপ করতে পারবে না। এই তর্কের মধ্যে, রাজনীতি তর্কের মাধ্যমে একজন মৃত মানুষ সম্পর্কে আমরা কেউই খারাপ কথা বলতে চাই না। পক্ষ বিপক্ষ থাকে, সেটা যুক্তি দিয়ে তর্ক দিয়ে নিশ্চয়ই আমরা শেষ করতে চাই। কিন্তু আমি এটুকুই বলবো যে কারিনা কোনো পলিটিক্সের সাথে কোনো সময় ছিল না, মানে তখনও না। কিন্তু কোনো জায়গায় যদি সে অন্যায় দেখতো, সে হয়তো তার পোস্টে কিছু একটা দিত। আপনার কি আওয়ামী লীগের সমর্থকদের প্রতি কারিনার হয়ে কিছু বলার আছে? না, আমার শুধু এটুকুই বলার আছে যে সে আজকে পৃথিবীতে নাই, আর এই পৃথিবী থেকে সবাইকেই ছেড়ে চলে যেতে হবে। আজকে আপনারা এই পোস্ট দিচ্ছেন যে মৃত্যু হইলে আলহামদুলিল্লাহ, আগামীকাল যে আপনি বেঁচে থাকবেন এটা তো কোনো গ্যারেন্টি নাই। তো আমার কথা হলো যে একটা মানুষ চলে গেছে,
তার যদি দোষ হয়ে থাকে তাহলে অসুবিধা নাই, সে চুরি করছে, সে 1,000 কোটি টাকা মারছে ব্যাংক থেকে বা এরকম, সে দোষী হইলে দোষী। কিন্তু সে আসলে কোনো সে তারা যে ব্লেম দেয়, এই যে ব্লেমটা এটা মিথ্যা ব্লেম দেয়, সেটা আমি বলবো মানে তার এগেনস্টে কোনো কমপ্লেন আমি কোনোদিন কারোর কাছ থেকে পাইনি। সে সবসময় মানে মানুষকে দিতে পছন্দ করতো, কারোর থেকে কোনো কেউ বলতে পারবে না যে কারিনার থেকে কেউ কিছু পাওনা আছে বা পায় বা কোনো জায়গার থেকে ঠকাইছে কাউকে, এরকম কোনো মানে ঘটনা আমরা শুনিও নাই। সে খুব ভালো একটা মনের মেয়ে ছিল, সে হাসি খুশি থাকতো। আপনি কন্টেন্টগুলি দেখলে বুঝতে পারবেন যে কত নিশ্চয়ই সেই ভালোবাসাটাই থাকুক কারিনার জন্য, আমরা সবাই মিলে চাই এটাই যে আমার যারা কথা হলো ভালোবাসে সেটুকুই কারিনার জন্য থাক। আমরা কারিনা প্রসঙ্গে অনেকখানি কায়সার হামিদের সাথে কথা বললাম, কিন্তু কায়সার হামিদ নিজেও অনেকখানি মানুষের জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষ। দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাব। কায়সার হামিদ যে নিজে অনেক লিজেন্ডারি একজন ফুটবলার ছিলেন, যার নামে মাঠ কাঁপতো এক সময়, আমরা তার কথাও নিশ্চয়ই শুনতে চাই, কারণ তিনিও অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আমরা এই পর্বে এসে কায়সার হামিদ সম্পর্কে কথা বলতে চাই। কায়সার হামিদ মানেই মোহামেডান স্পোর্টিং। কায়সার হামিদ কেন তার সবচেয়ে স্বর্ণযুগটা মোহামেডানের বাইরে কোথাও গেল না? আসলে আমি যখন খেলা শুরু করি তখন থেকে একটা স্বপ্ন ছিল যে মোহামেডান বা আবাহনীতে খেলবো বা ন্যাশনাল টিমে খেলবো। তো মোহামেডান তো আমার প্রিয় দল অনেক আগে থেকেই। তো কেমন জানি সুযোগ, রহমতগঞ্জে যখন খেলতাম তখনই সুযোগ পেয়ে গেলাম মোহামেডানে। কর্মকর্তারা এসে আমার সাথে যখন কথা বললো, তো মোহামেডানকে এক প্রকার মানে এমনভাবে ভালোবাসছি, যখন মোহামেডান 85-এর প্রথমে খেলতে আসি তখন সেই বছর কিন্তু শিরোপা আনফর্চুনেটলি একটা মানে পচা শামুকে পা কাটছিল, আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই, আরামবাগের সাথে 2-1 হেরে যায়। তখন আমার মনে আছে সেই বছর আমরা 2বার আবাহনীকে হারাইছি। হারানোর পরে পয়েন্ট তালিকায় আমরা যখন হঠাৎ করে আরামবাগের সাথে ড্র হইলে চ্যাম্পিয়ন, ওই খেলাটা আমাকে নামায় নাই, কারণ আমার এই জায়গাটা ইনজুরি হয়ে গেছিলো। ওই একটা খেলা আমি খেলি নাই, তো 2-1 হেরে গেলাম। তো তারপর থেকে আমার মনের ভিতরে একটা জিত লাগতো না, আমার টিমে যখন ঢুকছি আমার প্রিয় দল, এটা আগামীবার চ্যাম্পিয়ন করতে হবে। তো এই করতে করতে মোহামেডানে এমনভাবে আমি জড়ায় গেলাম যে আমি কর্মকর্তা হিসাবেই সেখানে কাজ করতে শুরু, অর্থাৎ আমি নিজেও টিম করতাম। মানে 85-এ খেলার পরে 86, 87, 88 বিদেশি প্লেয়ার আনা নেওয়া এগুলি সব মানে আমার উপরে দায়িত্ব দিত। আমি টিম চেঞ্জ করবো কি, আমি তো মোহামেডান টিমের একটা কর্মকর্তা হিসেবে সেই সময় দায়িত্ব পালন করতাম। তো এই জন্য মোহামেডানকে এমনভাবে ভালোবাসছি, আমার রক্তেই মোহামেডান ঢুকে গেছে। তো আমি তো দল পরিবর্তন করে যে আর একটা দলে খেলবো ওরকম মানসিকতা আমার ছিল না। আপনারা যখন খেলতেন আমরা শুনেছি যে ওই সময় স্টেডিয়াম ভর্তি মানুষ থাকতো, 50,000 60,000 মানুষ। মোহামেডান আবাহনী নিয়ে অনেক মারামারিও হতো। আপনি যখন ডিফেন্সে খেলতেন আপনার নামে শোরগোল হয়ে যেত পুরা, আপনি যখন নামতেন। ওই যে ফুটবলের স্বর্ণযুগ সবসময়ের জন্য বলা হয়, সেইটা তো আমার দেশে নাই এখন। আমরা ফুটবল মাঠে যে কবে কি দেখেছি বলতেও পারবো না। কেন মনে হয় আপনার এরকম? আসলে এটা আমরা যখন রিটায়ার্ড করলাম 90 দশকের শেষে, তখন আমার মনে হয় পাইপলাইন থেকে সেরকম কোয়ালিটি প্লেয়ার আসে নাই। কারণ আমরা তো দেখছি যখন নান্নু মঞ্জু ভাই একসময় খেলতো, 2 ভাই 2 দলের মোহামেডান আবাহনীর ক্যাপ্টেন ছিল। এরপরে স্টপারে আসছে আজমত ইউসুফ, এরপর তাদেরকে বিট করে ধরুন আমি ঢুকছি, সে সময় রঞ্জিত ছিল, জুয়েল রানা পরে আসলো, রেহান খেলছে আমার সাথে, এরকম অনেক স্টপাররা খেলছে। তো আমাদের যে মানে পাবলিক যেটা বলে কি, তারপর সাব্বিরের খেলা মনে করেন, তারপরে বাদল রায় সহ আরও যারা টপ স্টাররা যারা মোহামেডান আবাহনীতে খেলতো, আসলাম ভাই ছিল আবাহনীর স্ট্রাইকার, রুমি সহ, এদের নাম কিন্তু এখনও অনেকে, যাদের বয়স একটু সিনিয়র সিটিজেন যারা 40-45 প্লাস যারা, ওরা কিন্তু এখনও আমাদের দেখলে মাঠে চিনে বা রাস্তাঘাটে দেখলে চিনে। তো ওই সময় যে ক্রেজ ছিল, এই ক্রেজ আমার মনে হয় না আর ফিরে আসবে বলে, কারণ সে মানে দেশ তো 2 ভাগে বিভক্ত হয়ে যেত, মানে মোহামেডান এবং হ্যাঁ আবাহনী। আপনি বাসার থেকে বেরোবেন, যদি সাদা কালো পতাকা দেখেন তার মানে আজকে মোহামেডানের খেলা আছে। পুরা ঢাকা শহরে দেখবেন না, মানে দেশেই সব জায়গায় সাদা কালো। আর নীল পতাকা যদি দেখেন বাইরে, তার মানে আজকে আবাহনীর খেলা কার কোনো টিমের সাথে। আর সাদা কালো নীল যদি দুনো পতাকা উঠতে থাকে, তার মানে আজকে মোহামেডান আবাহনীর খেলা। কিন্তু আবার অন্য তরফের একটা বক্তব্য সবসময় বলা হয়ে থাকে যে ফুটবল ফেডারেশনের দায়িত্বে সালাউদ্দিন আহমেদ ছিলেন। তিনি একটা দীর্ঘ সময়
ফেডারেশনের দায়িত্ব ছিলেন এবং তিনি আসলে বাফুফেকে এমন জায়গায় নিয়ে যেতে পারেন নাই বা খেলোয়াড়দের এমন জায়গায় তৈরি করতে পারেন নাই, ফলে বাংলাদেশের ফুটবল এই জায়গায় যে পৌঁছেছে। আপনি কি এটা মনে করেন কিনা? সে 4টা টার্ম সে প্রেসিডেন্ট ছিলেন, তো সে তো একটা পর্যায়ে নিয়ে যেতে পারতো, পাইপলাইন থেকে খেলোয়াড় তৈরি হইতে পারতো বা সে আগের জৌলুসটা ফিরে আসতে পারতো সেই সময়। কিন্তু নানান কারণে ফুটবলের এমন অবস্থা হয়েছে যে স্টেডিয়ামে গিয়ে মানুষ ফুটবল খেলা দেখা বন্ধ করে দিয়েছিল। এদিকে ক্রিকেটটা একটু ধরুন 2000 সালের পরে আমি বলবো ক্রিকেটের উত্থানও অনেকটা, আমি বলবো যে এই ফুটবলের পপুলারিটি অনেকটা ম্লান হয়ে গেছে। ফুটবল টিম যদি আপনাকে এখনকার কিন্তু ফুটবল একটা জিনিস কি, এই যে আমি বলবো যে নতুন যে কমিটি আসছে তাবিদ ভাই আসার পরে তার যে আমি বলবো যে ধ্যান ধারণা বা প্ল্যানিং বা যেটা করছে সেটা আই অ্যাপ্রিসিয়েট। এখন মনে করেন যে হামজা চৌধুরী আসার পর এবং কিছু বিদেশি খেলোয়াড়রা যারা বাঙালিরা যারা দেশের বাইরে যারা খেলছে ওদেরকে কালেকশন করার পর থেকেই আপনি দেখেন যে স্টেডিয়ামে কিন্তু মানুষ যাচ্ছে, দর্শক। এখন তো কিন্তু যখনই বাংলাদেশের খেলা হয় স্টেডিয়ামের টিকিট কিন্তু আর পাওয়া যায় না। এই যে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, বিশ্বকাপ, নিজে তো ফুটবলার হিসেবে অনেক অনেক আনন্দ নিয়ে দেখবেন, আফসোসও হবে নিজের দেশ এখানে নাই। কোন দলের সাপোর্টার? না, আমি বিশ্বকাপে একদম ছোট থেকেই আমার প্রিয় দল ব্রাজিল। আচ্ছা, ব্রাজিলের সাপোর্টার। যদি বাংলাদেশের দল বিশ্বকাপে খেলতে যেত, তাহলে আপনার উপর যদি দায়িত্ব পড়তো যে টিমটা গুছিয়ে দিতে, আপনি কাকে রাখতেন একাদশে? আমি বলবো যে বর্তমান ন্যাশনাল টিম কিন্তু মোটামুটি ভালো খেলছে ডেফিনেটলি, কিন্তু সবচেয়ে বড় জিনিস ছিল যে আপনার পাইপলাইন থেকে আপনি যদি খেলোয়াড় তৈরি করে না আনতে পারেন, আপনার এই যে বিশ্বকাপের যে খেলা, আপনি তো আগে এশিয়ান একটা লেভেলে আসতে হবে। আপনি এশিয়ান একটা লেভেলে আসার পরে আপনি সাউথ এশিয়ার মধ্যে টপ হইতে হবে, তারপরে এশিয়ান লেভেলে যেতে হবে, তারপরে আপনি চিন্তা করবেন হলো ওয়ার্ল্ড কাপ। এখন এই যে বর্তমান যে খেলোয়াড়রা আছে এতে ঘষে মেজে তো 19 থেকে 20 করা যায়, বাট 19 থেকে 80, 100 মানে ওই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নেওয়া যাবে না। কিন্তু তারপরও আমরা আশা করি আশা করি যে দলগুলি যেহেতু এখন হামজা চৌধুরী আসার পরে, এখন হামজা চৌধুরী আর কয়দিন সার্ভিস দিবে, হয়তো সে বড়জোর হয়তো 5 বছর বা 7 বছর বা 10 বছর সে খেললো, কিন্তু এরপরে তো আমার পাইপলাইন আবার প্লেয়ার দরকার। কিন্তু ওই যে আপনি মনে করেন পাইপলাইন থেকে যদি প্লেয়ারগুলি না আনেন, আন্ডার 10 থেকে যদি আপনি পিক আপ না করেন, ওই সময় যদি ট্রেনিং না করেন, আপনি আফটার 8-10 ইয়ার্স তারা যখন বয়স 18 হয়ে যাবে, 20, তখন আপনার ধরেন টপ প্লেয়াররা আমরা প্রডিউস করতে পারবো। কিন্তু পিক আপ করতে হবে, ট্রেনিং করতে হবে, মানে আন্ডার 8, আন্ডার 10 এটার উপরে বেশি জোর দিতে হবে। নিশ্চয়ই আমরাও চাই আপনাদের পরামর্শ নিয়ে আসলে ফুটবলটা আবারও সেই হইচইয়ের, সেই মারামারির, পতাকা নিয়ে টানাটানির, একদম গ্যালারি জুড়ে হইচই, কায়সার স্লোগান, এখনকার মানুষের স্লোগান, এগুলো আবার ফিরে আসুক ফুটবলে। আমরা অবশ্যই চাই। আপনারা নিশ্চয়ই সেই পরামর্শ নিয়ে থাকবেন ফুটবলের পাশে আপনারা যতদিন আছেন। অনেক ধন্যবাদ কায়সার হামিদ, আপনি অনেক একটা দুঃসময়ে পরিবারের আপনি আমাদের সময় দিয়েছেন। এই কারণে আপনার সময়টা আমরা নিয়েছি যে আপনি প্রাণ খুলে কথা বললে হয়তো আপনি কিছুটা হালকা হবেন এবং অনেক অনেক কিছু দূর করা যাবে। আপনি কি দর্শকের উদ্দেশ্যে এক লাইন কিছু বলতে চান কি না? না, দর্শকের উদ্দেশ্যে তো শুধু এটুকুই বলবো যে আপনারা প্রথম জিনিসটা হলো স্বাস্থ্য সচেতন থাকতে হবে আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা প্রথমে, তারপরে হলো স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টা জিনিস আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। সেটা নিশ্চয়ই হবে, আপনিও চাইছেন সেটা নিশ্চয়ই। স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা। আপনি দেখেন যে ছোট একটা মেয়ে তাকে মেরে ফেলা হলো। এর আগে দেখেন ওই যে ট্রান্সকম কোম্পানির মালিক নাম জানি, শাজনীন হত্যাকাণ্ড, হ্যাঁ, এই যে হত্যাটা সে হইল তার 18 বছর না 19 বছর পরে বিচার। এইটা এত লং টাইম থাকবে কেন? এই বিচার মনে করেন 90 দিনের মধ্যে শেষ করতে হবে, যদি প্রমাণ হয় 90 দিনের মধ্যে পরে ফিনিশ করে। সেই কথাই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, বলেছেন 1 মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের হবে, সেটা দিয়ে নিশ্চয়ই শুরু হবে। অনেক ধন্যবাদ কায়সার হামিদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন একটা দীর্ঘ, আমরা অনেক কিছু আপনার মাধ্যমে জানতে পারলাম। দর্শক, আপনারা আউট অফ দ্য বক্সে ছিলেন নাজনীন মুন্নির সাথে, আমাদের সাথে আজ কায়সার হামিদ ছিলেন। অনেক বিষয় আমরা আলোচনা করেছি, তার কন্যার জীবন, ঘৃণা ভালোবাসার অবস্থান, অবস্থান এবং তার চাওয়া না চাওয়া এবং না পাওয়া, কিছুটা হলেও আমরা জানার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন। আগামীকাল বা আগামী কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।